নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, আজ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মতিথি। তাই নাচের ক্লাসে মিস বলল, সুকন্যা আয়, মালাটা পরিয়ে প্রণাম কর। তাই আবার ও মালা পরিয়ে প্রণাম করলো। দ্বিজেন্দ্রলাল রায়ের গানের সাথে নাচ প্র্যাকটিস চলছে। আজ বেলা বয়ে যায় ওই গানটা। অনুষ্ঠান হবে কালকে এখানে, আপনাদের নিয়ে আসবো কালকে। তখন এই যে রবিবার হাজির। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা রোদ ঝলমলে চকচক করছে। তবে আজকে আর সময় নেই, চলুন আগে ঝটপট রান্নাঘরে ঢুকি, প্রচুর কাজ আছে আজকে। গুড্ডির বাপি আজ তারকেশ্বর যাচ্ছে, তাই রুটি আর একটু আলু ভাজা সঙ্গে নিয়ে যাই। বাড়ির থেকে আতপ চালের ভাত খেয়ে বেরোই, আর সঙ্গে নিয়ে যাই রুটি আর আলু ভাজা। আমি বিয়ের পর থেকেই দেখে আসছি এটা। সকালের চাটা খাওয়া হতেই একটু সময় নষ্ট না করে আগে আলু ভাজাটা বানিয়ে নিয়েছিলাম, যে আলু ভাজাটা বসিয়ে দিয়ে ততক্ষণ আমি ময়দাটা মেখে ফেলতে পারবো। আলু আর একটু মিষ্টি কুমড়ো ছিল সাথে, তাও দিয়ে দিয়েছি ছোট ছোট ডুম করে। আলু আর মিষ্টি কুমড়ো ভাজা নিলে একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখেছিলাম একটু, দেখুন কেমন জল বেরিয়েছে। ওইদিকে আমার আটাটাও কিন্তু মেখে রাখা হয়ে গেছে। চলুন, এই ভাজাটাও হয়ে গেছে। গুড্ডির বাপি গেছে দুধ আনতে, দুধ নিয়ে আসুক। দুধটা জ্বালিয়ে রেখে তারপর একবারে রুটি করতে শুরু করব। ততক্ষণ একটু লেচি কেটে নিই। সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই নাকি বেরোবে। আসলে ওদের যাওয়ার কথা ছিল আগের দিন, মানে আগের সপ্তাহে আর কি। গুড্ডির বাপি প্রতি বছরই আষাঢ় মাসের শেষ সপ্তাহে যায়। শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, তো শ্রাবণ মাসে আর যায় না। আষাঢ় মাসের শেষ সপ্তাহে গিয়ে জল ঢেলে আসে। তা গত সপ্তাহে যাওয়ার প্ল্যান করেছিল বন্ধুদের সাথে, গাড়িও বুক করা হয়ে গেছিলো। কিন্তু ওই যে মাসির ওই জামাইয়ের আশীর্বাদ ছিল, হবু জামাই আর কি। তাই মাসি মেশো তো কিছুতেই ছাড়লো না, বললো না তারকেশ্বর যাওয়া এখন হবে না, তোমাকে আশীর্বাদে যেতেই হবে। তাই বন্ধুরা সব গত সপ্তাহে চলে গেছিলো, আর ওর যাওয়াটা হলো না। ওর তাই ভীষণ মন খারাপ যে আমার তারকেশ্বর যাওয়া হলো না। আমাদের পাড়া থেকেই নাকি আবার দুজন প্ল্যান করছে তারকেশ্বর যাবে। আর ও যেহেতু প্রতি বছর যায়, সবাই ওকে চেনে জানে, তাই ওকে ধরেছে যে তোকে নিয়ে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই যে তোমার কথা বললে এইটা সব পড়ে যাবে। দে দে দে, শিগগিরই দে। রাস্তা গেটটা দিয়া যা। এটা আমার তো না, আমার। তাই বল। রাস্তা গেটটা দিয়া না। দেখো রকেট আছে উপরে। তুই আবার আমার জন্য আনবি? হ্যাঁ দে। এটা করো। বললি যে এটা আমার, দে। এটা দেখো উপরে রকেট। আরে দে, খেয়ে দেখবো। এখন ওইভাবে দেখা যায়? দে, নিয়ে আয়। এটা দেখো রকেট আছে। আমি দেখতে পাচ্ছি না ওখান থেকে, নিয়ে আয়, আমি খেয়ে দেখি কেমন। তুই বললি যে আমার জন্য। খাবো এখন। দাঁড়ান দেখি একবার কটা লেচি হচ্ছে। ঠিকঠাকই আছে। গুড্ডির বাপি নিয়ে যাবে 10টা রুটি বলেছে, আর আমি একটু বেশি করেই আটা নিয়েছিলাম যাতে আমার জন্য 3-4টে থাকে। তাহলে আমি আর ভাত রান্না করব না আজকে, আমি ওই খেয়ে নেব। আর আতপ চালের ভাতও মনে হচ্ছে একটু বেশি বেশি হবে, তাতে আবার গুড্ডির হয়ে যাবে। তাহলে আর সকালের কিছু করার ঝামেলা থাকলো না। এই যে প্রেশারের মধ্যে একটু আতপ চাল ধুয়ে রেখেছি, এর ভেতর দেবো একটু একটা চেরা কাঁচা লঙ্কা, একটু আলু পটল ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছি, তাই দিয়ে দেবো। জানি আতপ চালের ভাত হতে একদম সময় লাগে না, ওটা কোনো বাটিতে বসালেও হতো, কিন্তু প্রেশারটা মাখালাম কেন? আমাদের দুপুরে আবার মা মেয়ের জন্য একটু ভাত করতে হবে, তার প্রেশারটা কাজে লেগে যাবে। তখন আবার একটু প্রেশারের মধ্যেই ভাতটা বসিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম যাতে কাঁচা নুন খেতে না হয়, নুনটাও ভাতের সাথে মিশে থাকবে। চলুন, দুধ জালটাও হয়ে গেছে, গুড্ডিকে তুলে দিয়ে দিই, আর তারপর রুটি করতে শুরু করি। বাড়ির ছেলেরা যদি বাড়িতে না থাকে, দেখবেন নিজেদের জন্য আর আলাদা করে রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় এটা ওটা খেয়ে থাকবো, রান্নার ঝামেলা আর কিছু করব না। সেই টাইমটা একটু অন্য কাজ করব, না একটু বসে বিশ্রাম নেব, এরকমটা মনে হয়, তাই না বলুন? তাই আমিও তাই ঠিক করেছি, আজকে আর কিছু রান্নাবান্না করব না। রুটি 3-4টে বেশি করে রেখেছি যে আমি সকালে খেয়ে নেব। আর দুপুরে গুড্ডি তো গানের ক্লাস আছে, গানের ক্লাস থেকে এসেই প্রেশারে চট করে ভাতটা বসিয়ে দেবো। সব রেডি করেই রেখে যাব, এসে শুধু বসিয়ে দেবো। আমাদের ফ্রেশ হতে হতে ভাতটাও হয়ে যাবে। দুপুরে একটু গরম গরম সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নেব। রাতের জন্যও দেখছি 2টো রুটি থেকে যাবে আমার, ওই খেয়ে নেবো আমি রাত্রে। আর না হলে যদি রুটি না খেলে আমার আর গুড্ডির জন্য আবার একটু ভাতও বসিয়ে দিতে পারি রাত্রে। সে যাই হোক, রাত্রে কিছু একটা খেয়ে নেব। একটা আসন ধরেছিলাম, আপনারা তো দেখেছেন, তাই জন্য মেশিনের কাজ কিছুদিন বন্ধ ছিল, তাই গুড্ডি বাপি আবার উল নিয়ে এসেছে। তাই ভাবছি আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই, একটু মেশিনে বসতে হবে। আমি বিয়ে হয়ে এসে শুনেছি গুড্ডির বাপি খুব ছোট থেকে তারকেশ্বর যায়, মানে এত নেশা ওখানে যাওয়ার, প্রতি বছর এই টাইমটা হলে ও যাবেই।
সে যতই বাধা আসুক যাই হোক ঠিক সময় বার করে ও যাবেই। প্রতি বছর তো 7-8 জন বন্ধু মিলে ওরা গাড়ি করে, তা গাড়িটাও এসে দাঁড়ায় আমাদের বাড়ির সামনে। আর যার যেখানেই বাড়ি সব বন্ধুরা কিন্তু চলে আসে আমাদের বাড়িতে সকাল সকাল স্নান সেরে, আর আমাদের বাড়ির থেকে সবাই রওনা দেয়। জানেন, বেশ ভালো লাগে ওদেরকে দেখে, ওদেরকে সব কিছু গুছিয়ে রেডি করে দেওয়া, বেশ একটা হইচই ব্যাপার হয় বাড়িতে। তা আজকে যেহেতু 2-3 জন যাবে ওরা, তাই আর গাড়ি টাড়ি না, ট্রেনেই যাচ্ছে। তাই যে যার মতো স্টেশন থেকেই ট্রেন ধরবে। আজ তো গুরু পূর্ণিমা, কি ভালো একটা দিন বলুন। গুরুদেবের ওখান থেকে ফোন করে নেমন্তন্ন করেছিল, কিন্তু গুড্ডির বাপি তারকেশ্বর যাচ্ছে, তাই আর নিয়ে গেল না। বললো কি পরের সপ্তাহে নিয়ে যাবে, গুরুদেবকে প্রণাম করিয়ে নিয়ে আসবে। দেখা যাক। গুড্ডির বাপিকে যখন প্রতিবার দেখতাম এই সময় ছুটে যেতে, গুড্ডির বাপির পেছনে লাগতাম, বলতাম কি যাও, একই জায়গায় প্রতিবার যাওয়ার কি আছে। বাবাও পাগল আর ছেলেরাও প্রতিবার ছুটে যায়, ছেলেও পাগল। তা গুড্ডির বাপি বলতো দাঁড়াও দাঁড়াও, তোমাকেও নিয়ে যাবো একদিন, ঠিক দেখবা ওখানে কত মানুষ ছুটে যায়। কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে যাওয়া হবে জানেন। কিন্তু কিছুদিন আগে ছোটো মাসিরা হঠাৎ আগের দিন বলছে ফোন করে যে এই কালকে তারকেশ্বর যাচ্ছি আমরা, তোদেরকে যেতে হবে। আমি তো শুনে অবাক যে তারকেশ্বর যাচ্ছি। বললো কি হ্যাঁ সব ঠিক হয়ে গেছে গাড়ি, তোদের যেতেই হবে। তারপর তো গেলাম, গিয়ে দেখি সত্যিই প্রচুর মানুষ যায় ওখানে। আর সত্যি গিয়ে এত সুন্দর লাগলো জায়গাটা। বাবা তারকনাথ যে এইভাবে টানবে আমাকে, আমি কোনোদিন ভাবতে পারিনি জানেন। গল্পে গল্পে খাবারটাও প্যাক করা হয়ে গেল। গুড্ডির বাপি গেছিল আনন্দময়ীতলায় পুজো দিতে। প্রতি বছরই এই দিনে সকালবেলায় স্নান সেরে আগে মা আনন্দময়ীর কাছে পুজো দিয়ে প্রসাদ মুখে দিয়ে তারপর রওনা দেয়। গুড্ডির মুখে দিয়ে দিল, আমার মুখে একটু দিয়ে দিল, আর একটু রেখে দিল, আর যে দুজন যাবে তাদের মুখেও একটু দিয়ে দেবে। চলুন, আতপ চালের ভাতটাও হয়ে গেছে, ওকে আগে বেড়ে দিই। প্রায় 9টা মতো বেজে গেছে। ও রওনা দিক, তারপর ধীরে সুস্থে আবার বাকি কাজগুলো সারবো, গুড্ডিকে খাওয়াবো। ছোট্ট একটা বোতলে আবার 1 বোতল শরবত করে দিয়েছি আখের গুড় দিয়ে, লেবু দিয়ে। কিছুতেই নেবে না, বললাম রাখো হাতের কাছে, যখন সারা রাস্তা হাঁটবা দেখবা শরবতটা খেলে ভালো লাগবে। তারকেশ্বরে রওনা দিল। আজ তো গুরু পূর্ণিমা, তাই গানের ক্লাসে আসার সময় গাছের করবি গাছ থেকে একটা ফুলের থোকা ছিঁড়ে দিলাম গুড্ডির হাতে, বললাম স্যারের জন্য নিয়ে চল, রক্ত করবি। তাই দেখে স্যার এত খুশি হয়েছে, সে মানে কি বলবো। চলুন, এখন ঘড়িতে বাজে বিকেল 5:30, চলে এসেছি নাচের ক্লাসে। এখানেও দেখুন নটরাজের জন্য আবার একটু হাতে করবি ফুল নিয়ে এসেছে। সকালবেলায় তো স্যার ভীষণ খুশি হয়েছে, বলছে কি রক্ত করবি তো দেখাই যায় না, আজকের দিনে তুই আমাকে রক্ত করবি দিলি, খুব ভালো লাগছে আমার, খুব খুশি হলাম। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবলাম যা আজকে আর ক্লাসে বোধহয় যাওয়া হবে না। তারপর দেখছি বৃষ্টিটা থেমে গেছে। আসলে এইসব বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সাথে যদি ওদের পরিচয় না করাই, ওরাই বা জানবে কি করে নটরাজকে, সেটাই বা কী করে জানবে, আর কি করে কি করতে হয় সেটাই বা কী করে চিনবে। মিস ওদের কালকের ক্লাসে বলে দিয়েছিল যে আমাদের সকলের নিত্যগুরু কিন্তু নটরাজ, তাই তারা নটরাজের পুজো করেন। ওখানে যারা ক্লাসের সিনিয়র তারা আবার ওখানটায় ঠাকুরটাকে বসিয়ে সাজাচ্ছে, গোছাচ্ছে। গুরুরা তো শিষ্যদের তৈরিই করেন এইভাবে, যে তার আচার নিয়ম রীতিনীতি যেন শিষ্যের মধ্যে সবটা ঢুকে থাকে, শিষ্যই যেন ভবিষ্যতে তার হাল ধরতে পারে। তেমন এই ক্লাসের মেয়েগুলোও তাই, যারা সিনিয়র দেখি প্রত্যেকটা অনুষ্ঠানে তারাই নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নেয়, সব কিছু তারাই এখন করে। কি সুন্দর সাজিয়েছে দেখুন, মালা টালা পরিয়ে। বিয়ে বাড়িতে তত্ত্বের যে ট্রেগুলো হয় দেখছি কি, ওই ট্রেতে করে 1 ট্রে ফল, 1 ট্রে মিষ্টি, 1 ট্রে ফুল, কি সুন্দর সাজিয়ে রেখেছে ওই পাশ দিয়ে। আর সবার হাতে মিস একটু করে ফুলও দিয়ে দিয়েছে, বলেছে নটরাজের চরণে দিয়ে প্রণাম করতে। এরাও যখন বড় হবে তখন হয়তো এরাও আবার হাল ধরবে এরকম এই দিদিদের মতো। নটরাজের ডান হাতে থাকে ডমরু, যা বাজিয়ে উনি নৃত্য করেন। বাঁ হাতে থাকে অগ্নি, অগ্নিটা হলো ধ্বংসের চিহ্ন, সব কিছুকে ধ্বংস করে নতুন কিছু সূচনার জন্য হাতে অগ্নি থাকে। নিচের দিকে আর একটা ডান হাত আশীর্বাদের মতো করে রাখা থাকে, মানে ওটা অভয় দান করছে যে তোমাদের কোনো ভয় নেই। আর একটা হাত নিচের দিকে ঝোলানো থাকে, মানে ওই হাতটা চরণের দিকে নির্দেশ করছে, তার চরণে আশ্রয় নিলে তার মুক্তি লাভ হবে, তার কোনো ভয় থাকবে না। একটা বিশেষ সংস্থা থেকে 2 জন এসেছিলেন ওদের মিসকে অভ্যর্থনা জানাতে আজ গুরু পূর্ণিমার দিনে। নটরাজের পায়ের নিচে থাকে এক অসুর, যাকে বধ করেই তিনি নৃত্য করেছিলেন। তার ওই নৃত্য থেকেই নাকি সমস্ত নাচের সৃষ্টি, তাই তাকে নৃত্যগুরু হিসাবে মানা হয়। ক্লাস শেষে মিস বাচ্চাদের সবাইকে একটা করে লাড্ডু দিয়েছে, আর বলেছে নিচে খিচুড়ির প্যাকেট করা আছে, সবাইকে একটা করে নিয়ে নিতে। এখানে দাঁড়িয়ে মিস আবার বাচ্চাদের সাথে কি সুন্দর ছবি তুলছে।
চলুন পার্সেলটাও নেওয়া হয়ে গেছে গুড্ডির, এবার বাড়ির দিকে যাই। চলুন ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।